আমি এমনও লোককে চিনি যারা নিজেরাই হয়তো পাইরেসি করে এসে আবার প্রডিউসারের কাছ থেকে টাকা নেয়। উনি কিছুই করেননি, উনি খালি যখনই দরকার আর্টিস্টদেরকে তখনই উনি ডেকে ওনাদেরকে ইউজ করে। তুমি বিজেপি করো, তুমি আমার সঙ্গে এক্সপ্লয়েটই করেছেন, কোনো লাভের লাভ কিছু হয়নি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি। 107,000 টেকনিশিয়ানকে সেখানে আবার ট্রান্সফার করা, ইট ইজ নট দ্যাট ইজি টাস্ক। নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা। আমি রয়েছি আপনাদের সঙ্গে প্রিয়তা। রাজ্যে পালাবদলের পর থেকে কিন্তু দেখছি একাধারে অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, আর তার সাথে পরিবর্তন হয়েছে টলিউড ইন্ডাস্ট্রিতেও। যে থ্রেড কালচার এককালীন সর্বসেরা ছিল, যেটা নিয়ে মুখ খুলেছে কলা কুশলী থেকে শুরু করে প্রযোজক এবং সমস্ত টেকনিশিয়ানরাই, সেই জায়গায় এসে দাঁড়িয়ে কিন্তু এখন পালাবদলের পর সেই ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট প্রযোজক এবং পরিবেশক তথা SSR সিনেমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শতদীপ সাহা। নমস্কার। রাজ্যে যে এখন পরিবর্তনের হাওয়া, রাজ্যে যে পরিবর্তন হয়েছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি টলিউড ইন্ডাস্ট্রিতে যে থ্রেড কালচার ছিল, ইম্পার যে প্রেসিডেন্ট ছিলেন তিনিও পরিবর্তন হয়েছে, তো সেই নিয়ে কি বলবেন? ডেফিনেটলি একটা তো প্রবলেমের জায়গা আমরা সবাই ফেস করে এসেছি বছরের পর বছর, এবং রাজ্যে যখন পরিবর্তন হয়েছে তখন স্বাভাবিক সেটা সিনেমা ইন্ডাস্ট্রিতেও হবে। তো সেটাই আপাতত এখন হয়েছে এবং সেইভাবেই চলছে। তো আপাতত আশা করি সবকিছু ঠিকঠাক চলছে এবং আগামী দিনে আরো বেটার হবে। তো সেটার আশা নিয়ে আমরা এখন এগোচ্ছি এবং সেইভাবেই সবকিছু প্ল্যান চলছে। একসময় যে থ্রেড কালচার ছিল, যার জন্য অনেকেই বলেছে যে তারা মন খুলে কাজ করতে পারছে না, তো এখন যেটা দেখছেন, অর্থাৎ আমি দর্শকদেরও জানিয়ে রাখি, শতদীপ সাহা, এনার পিতা রতন সাহা, তিনি কিন্তু এখন বর্তমানে ইম্পার প্রেসিডেন্ট। হ্যাঁ, তো সেখানে কি পরিবর্তন আনার জন্য আপনারা চেষ্টা করছেন? এখন যেমন সবার আগে এখন দরকার হচ্ছে, ইম্পায় তো অনেক বছর ইলেকশন হয়নি, তো সিলেকশন হয়েছে। তো এখন ওই ইলেকশনটা করানোটা এখন মেন প্রায়োরিটি, এবং সেই ইলেকশনের জন্যই প্রসেসটা আমরা প্ল্যান করছি, যাতে খুব শিগগিরই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইলেকশনটা প্ল্যান করতে পারি, এবং ইলেকশনটা হয়ে যেভাবে নির্বাচিত হয়ে যারা আসবে নতুন কমিটি, তখন আমরা প্ল্যান করব। ডেফিনেটলি এখন আমাদের অনেকগুলো আরো প্ল্যানিংস আছে, সেগুলো আমরা গভর্নমেন্টের কাছে এখন আমরা নোট ডাউন করে এখন সেগুলোকে আমরা রাখছি প্রস্তাবগুলো। তো ততক্ষণে আমরা চাইছি যাতে ইলেকশনটা যাতে হয়ে যাক, ইলেকশনটা হয়ে গেলে আমাদের পুরো প্রসেসটার মধ্যে একবারে পড়ে যাবে, এই ইন্টারিং কথাটা থাকছে না তার। আপনি যে বললেন ইলেকশন হয়নি, সিলেকশন হয়েছে, রাজ্যে কিন্তু এর আগে অনেক জায়গায় এরকম উঠে আসতো যে ভোটেতে ভোটারদের তাদের অধিকারের বিরুদ্ধে গিয়ে জোর করে ভোট নিয়ে নেওয়া হয়েছে। সব জায়গায় এরা করেছে, এইভাবেই করে এরা রাজ্যটাকে চালাচ্ছিল, এবং পাবলিক সবাই ক্ষেপে তো ভোট দিয়েছে একটা আশা নিয়ে বিজেপিকে। তো ডেফিনেটলি সেই রাগটা তো সবার মধ্যে ছিল, সেটা সিনেমা ইন্ডাস্ট্রি বলো বা যে কোনো ইন্ডাস্ট্রিতেই বলো, সব কিছুতেই একই ধরনভাবে ওরা চালিয়ে গেছে বছরের পর বছর, যার জন্য ওই পার্টিকে কেউ সমর্থন করেনি। ওরা ভেবেছিল এবারও জিতে যাবে, কিন্তু সেটা হয়নি, এবং ভালোর জন্যই হয়। খুব তাড়াতাড়ি লোকজন আশা করি বুঝতে পেরেছে যে ওদের দ্বারা আর হবে না, নতুন একটা পার্টি দরকার, তো তাই জন্য বিজেপিকে ভোট দিয়েছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনি যেহেতু SSR সিনেমার একজন ডিস্ট্রিবিউটর সেখানে আছেন, অনেক সিনেমা হল কিন্তু এখন বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধের মুখে পড়ছে। এই দুরবস্থাটা এখন কেন বাংলা এই দুরবস্থাটা আসছে? দেখো, এইটার জন্য না অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে, দেখো আজকে যেরকম ভাবে সিনেমা চলছিল সেরকম ভাবে সিনেমাটা হচ্ছে না, বাংলা সিনেমা যেভাবে চলছিল সেভাবে হচ্ছে না। তো ডেফিনেটলি সেই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, এবং বাংলা সিনেমা, কমার্শিয়াল বাংলা সিনেমা যেগুলো হচ্ছিল গ্রামে গঞ্জে, সেগুলো চলছিল না, সেগুলো বানানো বন্ধ করে দিয়েছিল, এবং হলগুলো কি করতো তখন হিন্দি সিনেমা চালাতো। তো হিন্দি সিনেমা চালাতে গিয়ে তখন দেখছে যে সারা বছর যদি হিন্দি সিনেমা সেইভাবে না পায়, তো বাংলা সিনেমাও পাচ্ছে না, হিন্দি সিনেমাও পাচ্ছে না, আর আলটিমেটলি কেউ সিনেমা হলটাকে আপগ্রেড করছে না। তো যখনই আপগ্রেড করছে না, তখন সিনেমা হলে লোক আসা বন্ধ হয়ে যাচ্ছে, কারণ অধিকাংশ মফস্বলের সিনেমা হলগুলো আগে নন এসি ছিল বা এখনো নন এসি আছে। তো আজকের দিনে লোকে সিনেমা দেখতে যায় একটুখানি আরাম করে, সিনেমাটা দেখবে বলে ফ্যামিলি নিয়ে, সেখানে গিয়ে নন এসিতে গরমের মধ্যে সিনেমা দেখতে যাওয়া বা একটা অবস্থা, পরিবেশটাও যদি ঠিক না থাকে, তো ডেফিনেটলি সেইভাবেই আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তা আমাদেরকে এখন টার্গেট নিতে হবে যাতে সেই হলগুলোকে এসি করে বা একটু খরচা করে রেনোভেশন করে যাতে সিনেমা হলগুলোকে চালানো যায়। আর এখন দেখবে বাংলা সিনেমা বানানোর ধরনও চেঞ্জ হয়েছে, অনেক কমার্শিয়াল সিনেমাও আসছে,
জিদ্দা করছে, দেব করছে, বুম্বাদা করছে, তো ওরা আবার কমার্শিয়াল সিনেমা করছে। তো সেই জায়গাটাতে যদি আবার ফেরত আসতে পারে তো ডেফিনেটলি সেই হলগুলোতেও আবার ভালোভাবে চলবে, এবং আশা করছি যে একটা ভালো রেজাল্ট আমরা 2026-এর শেষে আমরা যখন আমরা পুরো ইয়ারটা চেক করব ডেফিনেটলি অনেকগুলো হিট ব্লকবাস্টার দেখতে পাবো। তো এখন এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন হচ্ছে, প্রডিউসার এখন আমরা জানি জিদ্দা বলুন বা দেবদা সবাই কিন্তু এখন নিজেরা প্রডিউস করছে, কিন্তু সেখানেও কিন্তু তারা একটা বড় অংশে বলছে যে সেই টাকাটা তারা পাচ্ছে না, উঠছে না। তো সেটার পেছনে কি কারণ হবে? দেখো, একটা টাইমে এটা তো রাতারাতি, এটা তো সব হট করে পাবলিকের যে কনফিডেন্সটা ছিল সেটা যে নষ্ট হয়ে গেছে, সেটা রাতারাতি তো ফিরবে না। তো এই যে যেটা আমি বলছি, এই বছরের শেষটা অবধি সময়টা দাও, দেখবে যে এই কনফিডেন্সটা আবার ফেরত এসছে। কারণ যেই সব ছবিগুলো লাইনড আপ আছে আগামী দিনে, আমার মনে হয় ওই ছবিগুলো খুব আশাবাদী, এবং আমরা খুব আশাবাদী ইন্ডাস্ট্রি ইনসাইডার হিসেবে যে সিনেমাগুলো ভালো হবে এবং ভালো চলবেও। কারণ পাবলিকের একটা ট্র্যাকশন আছে, একটা ইন্টারেস্ট আছে, যার জন্য তুমি দেখবে যে দেশুর ক্ষেত্রেও যদি বলি, দেশুর ক্ষেত্রে অনেকদিন আগে থেকে টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে এবং সেই শোগুলো হাউসফুল হয়ে গেছে। আজকে জিদ্দার যেই ছবিটা আসছে, যেটা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটার জন্য কিন্তু প্রচুর দিন ধরে কিন্তু ওটার জন্য একটা ট্র্যাকশন চলছে যে কবে আসবে কবে আসবে। তো ফাইনালি এখন হয়তো রিলিজ ডেটটা অ্যানাউন্সমেন্ট হবে। তো একটা ভালো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে একটার পর একটা সিনেমা আসছে এবং সিনেমাগুলো চলবে বলে আমার মনে হচ্ছে। তো ভালো হবে, সেটা বাংলা সিনেমার জন্য ভালো হবে। এই সিনেমা যে আসে তার আগে কি প্রমোশনটা মেন ইম্পর্টেন্ট হয়ে হ্যাঁ, ডেফিনেটলি মার্কেটিংটা যে যেরকম ভাবে করে, আজকে ধরো আজকে এসবিএফ এর মতন মার্কেটিং করছে, আজকে অঙ্কুশের মতন মার্কেটিং করছে, সবার এক একটা ধরন আছে। আজকে দেবের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, জিদ্দার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, বুম্বাদা একটা অন্য স্টাইলে মার্কেটিং করে। সো এখন মার্কেটিং মানে এই যে স্ট্র্যাটেজিগুলো সবাই যে যার মতন করে করছে। এবং আগে আগে কি হতো, আগে পেপারে অ্যাড আসতো, এখন দেখবি পেপারে অ্যাড বন্ধ হয়ে গেছে, এখন অনলাইনে হচ্ছে। আজকের দিনে প্রত্যেকটা অ্যাক্টর অন গ্রাউন্ডে রাস্তায় নেমে প্রচার করছে, কারণ এখন ওইটা এখন খুব ম্যান্ডেটরি হয়ে গেছে। এখন লোকজন ওটা করতে বাধ্য হয়ে গেছে, কেননা ওটা করলে ট্র্যাকশন বাড়ছে এবং 1:1 পাবলিকের সঙ্গে যখন ইন্টারাকশন করছে সেখানে গিয়ে ভালো ট্র্যাকশন পাচ্ছে, এবং পাবলিকের ওই যে সেন্টিমেন্টটাকে ওটাকে ইউজ হচ্ছে এবং সিনেমার ভালো হচ্ছে। আচ্ছা, যদি এখান থেকে একটু সরে আসি, যদি আমি বিশ্বাস ব্রাদার্স নিয়ে কথা বলি, তো বিশ্বাস ব্রাদার্সের যে থ্রেড কালচার, মানে স্বরূপ বিশ্বাস যেটা একেবারে ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে রেখেছিল, তো সেই নিয়ে কি বলবেন? আর ডেফিনেটলি এটা নিয়ে তো অনেকবার আমি বলে দিয়েছি আগে। সো এখন তো একজন অলরেডি থানায় আছে, মানে জেলে আছে, বাট আমার মনে হয় তদন্ত চলছে এটা নিয়ে। এখন আমার বেশি কিছু বলার এখন সেই ইয়েটা নেই, কারণ আমি অনেকবার বলে ফেলেছি এবং যা হয়েছে সবাই আমরা জানি কি হয়েছে। এবং পুরোনো জিনিসটাকে আর ঘেটে আর জিনিসটাকে বারবার বলে কোনো লাভ নেই। তো আশা করছি যা হয়ে গেছে, ভুল যেগুলো ওরা করেছেন সেগুলো আর নতুন যারাই আসবেন, যারাই চালাবেন ইন্ডাস্ট্রি, তারা যাতে সেই ভুলগুলো না করে এবং ইন্ডাস্ট্রি যাতে ভালোভাবে চলে, এখানে যাতে কোনো ব্যান্ড কালচার না থাকে, সুস্থভাবে সিনেমা ইন্ডাস্ট্রিটা যাতে চালানো যায়, সেটাই আমি চাইবো এবং সেটাই হলে খুব ভালো হয়। তাহলে আপনি বলতে চাইছেন এখন সিলেকশনের পর, অর্থাৎ ইলেকশন হয়ে যে ইম্পা গঠন হবে, সেখানে কাউকে দাঁড়িয়ে লড়াই করতে হবে না যে আমার সিনেমাটা পলিটিক্যাল দিক থেকে নয়, যাতে মানুষ পছন্দ করলে সেটা অ্যাকচুয়ালি তো ইম্পায় তো কোনোদিন পলিটিক্স ছিলই না। ইম্পায় তো আগের যে প্রেসিডেন্ট ছিলেন উনি পলিটিক্সটাকে ঢুকিয়েছেন, ঠিক আছে? তো ইম্পায় তো কোনোদিন পলিটিক্স ছিলই না। ইম্পায় সিপিএম আমলে কোনো সময় পলিটিক্যাল কোনো লোকই আজ অব্দি ওখানে পা রাখেনি। তাহলে কি ইম্পাটা চলেনি? তাহলে কি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি চলেনি? সিনেমা ইন্ডাস্ট্রি বহাল তবিয়তে চলেছে। বাট প্রবলেমটা কি হয়ে গেছে, এই যে লাস্ট 10 বছর যদি ধরি, লাস্ট 10 বছরে ওরা দেখলো যে এই জায়গাটার মধ্যে সব আর্টিস্টরা, প্রযোজক, পরিচালক সবাই আসে। এই জায়গাটাকে যদি হাতে কবজা করা যায় তাহলে এটাতে কি আছে, গ্ল্যামার আছে। গ্ল্যামার থাকলে তোমরা যেমন মিডিয়ার লোকেরা কভার করবে, তো কভার করলে ওরাও হাইলাইট হয়ে যাবে। তাই জন্য ওটাতে পলিটিক্স ঢুকিয়ে দিয়েছে। তো পলিটিক্স আর সিনেমা যদি একসঙ্গে হয়ে যায় তাহলে মিডিয়ার জন্য একটা ভালো একটা খাদ্য তৈরি হয়ে যাবে। তাই জন্য ওরা ওটাকে ঢুকে গেছে। তো আলটিমেটলি ওটাতে ঢুকে কোনো লাভ হয়নি। পাবলিক যেটা বোঝার ঠিক বুঝে গেছে, বোঝবার পর ঠিক ডিসিশন নিচ্ছে। এখন যা সব ডিসিশন হচ্ছে সব ঠিকঠাক ডিসিশন হচ্ছে। তাহলে আমরা এখন ভালোর দিকটা ভাবছি। যা হয়ে গেছে, যা ভুল করেছে, ওটা যদি আবার এরা করে ডেফিনেটলি এদেরও সেই জিনিসটাই ফেস করতে হবে। আমার মনে হয় না এবার এরা করবে আর। রাজ্যে পালা বদলের পরেও কিন্তু দেখা যাচ্ছে একটা ফেডারেশন নিয়ে দ্বন্দ্ব। এই ফেডারেশনের আসল মানে গল্পটা কি সেটা একটু বলুন।
দেখো, ফেডারেশন হচ্ছে 26টা গিল্ড নিয়ে হচ্ছে ফেডারেশন। গিল্ডে কারা কারা থাকে, ধরো ম্যানেজার গিল্ড হোক, মেকআপ যারা করে তাদের একটা সংস্থা, এরকম যারা যারা সিনেমা বানাতে গেলে যাদেরকে দরকার, স্ক্রিপ্ট রাইটার গিল্ড হোক, ডিরেক্টরস অ্যাসোসিয়েশন গিল্ড হোক, তো এই গিল্ড হচ্ছে 26টা গিল্ড আছে। এই 26টা গিল্ড নিয়ে হচ্ছে ফেডারেশন। এটাই এত বছর ধরে স্বরূপ বিশ্বাস চালাতেন। তো স্বরূপ বিশ্বাসই এটার মাথা ছিলেন। তো এখন যেটা হচ্ছে, এখন ফেডারেশনে যেহেতু স্বরূপ বিশ্বাস এখন নেই, তো এখন আমার মনে হয় ফেডারেশনের এই যে মাথাগুলো যারা ছিল তাদেরকে সবাইকে সরিয়ে একটা নতুন কমিটি করে, যদি প্রত্যেকটা 26টা গিল্ডেরই আলাদা আলাদা কমিটি আছে, সেই কমিটিগুলোতে যদি মাথাগুলোকে চেঞ্জ করে নতুন কমিটি এনে ইলেকশন করে যদি একটা ভালোভাবে চালানো যায়, আবার ফেডারেশনটা ভালোভাবে চলবে, কোনো অসুবিধা তো নেই। এখানে যে দ্বন্দ্বটা আছে সেটা এই কনফেডারেশন আর ফেডারেশনে, না কনফেডারেশন বলে আমার মনে হয় এখন একটা ফেডারেশন অলরেডি আছে, যেখানে 7,000 টেকনিশিয়ান অলরেডি আছে। সেখানে যদি আবার একটা কনফেডারেশন আসে, আমার মনে হয় সেটার এখন প্রয়োজন খুব একটা দরকার নেই। আমরা ফেডারেশনটাকে রেখে যদি আমরা তাদের মাথা বা তাদের কমিটিগুলোকে চেঞ্জ করে দিই এবং নতুনদেরকে আনি, যারা ধরো এতদিন ধরে ডিপ রাইট, তারাই আসুক, তারা এসে পুরো জিনিসটাকে করুক, আমার মনে হয় জিনিসটা সুন্দরভাবে চলবে, কোনো অসুবিধা তো নেই। বাট আবার আরেকটা নতুন কনফিগারেশন এনে আবার তাকে করা, আমার মনে হয় সেইটা গঠন করতে গেলেও অনেক টাইম লাগবে, এবং এত 7,000 টেকনিশিয়ানকে সেখানে আবার ট্রান্সফার করা, ইট ইজ নট দ্যাট ইজি টাস্ক। আমার মনে হয় ওটা টাইম সাপেক্ষ, এবং তার থেকে বেটার আমরা যদি ফেডারেশনটাকে রেখে করি, তো আমার মনে হয় না মাথাগুলো চেঞ্জ করলেই অনেক চেঞ্জ হয়ে যাবে, পুরোটা চেঞ্জ হয়ে, অ্যাকচুয়ালি চালাতোই তো মাথারা, ওই মাথাদেরকে পুরোটা চেঞ্জ করে দাও। পুরো চেঞ্জ করে যদি একটা প্রপার আবার কমিটি তৈরি করো, যারা একদম নিউট্রাল বা যারা হয়তো আগে ওরকম ভাবে কোনোদিনও সর্ববিশেষের সঙ্গেও ছিল না, তাদেরকে দিয়ে যদি করো, আমার মনে হয় পুরো জিনিসটা সুন্দরভাবে চলবে, এবং সেটাই করা উচিত এবং তাড়াতাড়ি হবে। দাদা, যে প্রশ্নটা করবো, যে আমরা তো সবাই শুনি বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলতেন উনি খুবই শিল্প অনুরাগী। তো এই 15 বছরে উনি কি দিয়েছেন শিল্প জগৎকে, টলিউডকে উনি কি দিয়েছেন? বাম জামানায় তবু দেখেছি আমরা বিদেশি প্রযোজকরা এসেছেন, কিন্তু এই 15 বছরে উনি কি দিলেন? উনি সেরকম কি দিয়েছেন আমি জানি না, বাট আমি যতদূর দেখেছি যে উনি আমাদের যে কলাকুশলী বা যারা আমাদের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা সিনেমার সঙ্গে যারা জড়িত, তাদের সবাইকে ওনার পার্টিতে ইনভলভ করে ওদেরকে ইউজ করে প্রচার করেছেন, যেটা আমার মনে হয়েছে যে না করলেই পারতেন, হয়তো তাদের রেসপেক্টটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য যেটা ছিল সেটাতে রাখলেই ভালো হতো, এবং তাদের থেকে যদি জিজ্ঞেস করতেন যে দুটো জিনিস, যে তোমরা আমাকে গাইড করো যে সিনেমার জন্য কি উন্নতি করা যায়, আমার মনে হয় না সেটা উনি কোনোদিনও করেছেন। বা কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস বা যারাই সিনেমার থেকে জড়িত ছিল, তারা যদি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কিছু বলতে গেছেন, উনি পুরো ম্যাটারটাতেই পুরোটাই খারিজ করে দিয়েছেন। আমার মনে হয় এক্সপ্লয়েটই করেছেন, কোনো লাভের লাভ কিছু হয়নি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির, এবং সেইটা করেছেন বলেই সিনেমা ইন্ডাস্ট্রির আজকে এই অবস্থা। উনি যদি একটুও প্রচার বা নিজের দল বা পলিটিক্সটাকে সরিয়ে যদি একজন সিনেমা অনুরাগী বা হয়ে যদি একটুও ভাবতেন, আমার মনে হয় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক দূরে এগোতো। আর তুমি যে একটু আগে আমাকে বললে যে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, সেটাতেও যদি একটু অ্যাড্রেস করতেন, তাহলে আমার মনে হয় না আজকে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির এরকম ক্ষতি হতো, বা ওনারই জয়গান হতো যদি উনি একটুও সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কিছু করতেন। উনি কিছুই করেননি। উনি খালি যখনই দরকার আর্টিস্টদেরকে, তখনই উনি ডেকে ওনাদেরকে ইউজ করেছেন। আমি বলবো ইউজ করেছেন, প্রচারে হোক বা যে কোনো সিনেমা, মানে যে কোনো পলিটিক্যাল অনুষ্ঠানে, সব জায়গায় উনি খালি ইউজ করেছেন। ওদেরকে দিয়ে যদি একজনকেও জিজ্ঞেস করতেন যে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কি করা উচিত, কি বেটার করা যায়, একটা স্টুডিও ভালো যদি বানানো যায়, যেখানে বাইরের থেকে যারা আসবে তারা শুটিং করতে পারবে, বা যারা বাইরের থেকে শুটিং করতে এসছে তাদের যদি কোনো অনুদান দেওয়া যায়, বা শুটিং করলে যদি এই ফেসিলিটিগুলো পাওয়া যায়, বা একটা সিনেমা রিলিজ করতে গেলে যদি এই ফেসিলিটিগুলো দেওয়া যায়, বা সরকারি হলগুলোতে যদি একটা কোনো সুযোগ সুবিধা দেওয়া যায় প্রডিউসারদেরকে, ওখানে সরকারি হলগুলোতেও যদি ধরো কেউ বিজেপি করছে বা কেউ সিপিএম করছে, তাদের ছবি চালাতে দেবো না। আরে সেইটা তো পলিটিক্স আলাদা জায়গায়, তার সঙ্গে একটা ধরো অ্যাক্টর, তার তো এটার কোনো লিঙ্কই নেই, সে তো একটা অ্যাক্টর। আগে প্রজাপতি রিলিজ হয়নি, আজকে আমাদের অনিক দত্তর অপরাজিত রিলিজ হয়নি, আজকে সেই অনিক দত্ত শেষ মুহূর্তটা কিন্তু ওইখান থেকে, উনি যখন মারা গেলেন ওখান থেকে কিন্তু শেষ মুহূর্তটা ওনার হলো। আজকে এইগুলো তো ভুল হয়েছে। আজকে কে কি দল করছে সেটা তো ইমমেটেরিয়াল, তার সঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রির কি লিঙ্ক আছে
সিনেমাটা সিনেমার মতন চলবে, পলিটিক্সটা পলিটিক্সের মতন চলবে, তাহলেই তো স্বচ্ছতাটা থাকবে। দুটোকে মিলিয়ে ফেলছে সব জায়গায়। তুমি সিপিএম করো, তুমি আমার সঙ্গে নেই, তুমি বিজেপি করো, তুমি আমার সঙ্গে নেই, এইটা হতে পারে না, এটা মাপকাঠি হতে পারে না। একটা সিনেমা যে করে তারা ডেফিনেটলি ট্যালেন্টেড, এবং তাদের ট্যালেন্টের দামটা তাদেরকেই দেওয়া উচিত, তারা কি দল করছে তার জন্য নয়। এখানে সেটাই হয়ে গেছিল, বছরের পর বছর সেইভাবে হয়ে গেছিল বলেই কিন্তু আলটিমেটলি পাবলিক বা জনতা ডিসাইড করেছে পুরো জিনিসটা যে কাকে ভোট দেবে। একদম শেষের পর্বে আমরা এসে উপস্থিত হচ্ছি। তার আগে একটা জিজ্ঞাসা করবো, এসএসআর যে সিনেমা, এটা শুরু হলো কিভাবে? মানে ত্রিপুরায় ছিল, পশ্চিমবঙ্গে, এবং অজন্তা সিনেমা একদম প্রথম দিকে যে ছিল সেখান থেকে রেনোভেট করে এখন অনেক উন্নত, সেটা নিয়ে কি বলবেন একটু যদি বলেন? না, এটা অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি থার্ড জেনারেশন, আমার দাদুর থেকে বাবার থেকে আমি। তো দাদুই প্রথম অ্যাকচুয়ালি 3টে সিনেমা হল তৈরি করে প্রথম। তো ওইখান থেকে আস্তে আস্তে সিনেমা হলগুলো যখন আমরা চালানো শুরু করি, বাবা যখন চালায়, তারপর যখন আমার হাতে আসে, আমি যখন সিনেমাটাতে ইন্টারেস্ট লাগাই যে আমি এই সিনেমা হলগুলোকে আরো বাড়াবো, ওই বাড়াতে গিয়ে আস্তে আস্তে 1টা থেকে 2টো থেকে 3টে থেকে 4টে, এখন 50খানা স্ক্রিন হয়ে গেছে। তো ডেফিনেটলি ওইভাবেই করে একটার পর একটা করতে বাড়িয়ে ব্যবসাটাকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি। আমার মনে হয় যে অনেকে বলে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, আমি মনে করি যে সিনেমা হলটা চলবে যদি সিনেমা হলটাকে সিনেমা হলের মতন বানিয়ে চালানো যায়। আমার সেটাই লড়াই, আমি সেটাই করে যাচ্ছি, এবং আমি যথেষ্ট ভালো আছি। এবং আমি তাছাড়া আমি পরিবেশনাও শুরু করেছি, মানে যেমন ডিস্ট্রিবিউশন আমি করছি, আমি এখন হিন্দি, বাংলা, ইংলিশ, যে কোনো ল্যাঙ্গুয়েজের ছবি হোক, সেটা আমি পশ্চিমবাংলায় আমি অধিকাংশ ছবি রিলিজ করি। তো সেই জায়গাটাও একটা দিক করেছি, আমার ব্যবসাটা মোটামুটি ঠিকঠাক চলছে, সেইভাবেই চালাচ্ছি এবং চেষ্টা করছি যদি আরো বেটার করা যায়, আরো যদি বাড়ানো যায় ব্যবসাটাকে। কারণ বাংলা সিনেমা হোক বা হিন্দি সিনেমা হোক বা ইংলিশ সিনেমা হোক, কেউ যদি বলে যে না চলছে না, এই চলছে নাটাকে যদি হ্যাঁ করতে পারি, সেটাই আমার মনে হয় একটা মোরাল ভিক্টরি, বা ওইটাই আমার ভালো লাগে। মানে আপনার বক্তব্য হলো যে সিনেমা চলবে যদি সেটাকে ঠিক মতো ঠিকভাবে যদি চালানো যায়, ডেফিনেটলি চলবে, কেন চলবে না? সবাই তো সিনেমা দেখতে অভ্যস্ত, বাড়িতে দেখুক আর সিনেমা হলে দেখুক, ডেফিনেটলি আমরা এনকারেজ করবো সিনেমা হলে বেশি বেশি করে আসুক। তো সেটাই। একটা লাস্ট প্রশ্ন, কদিন আগে দেখলাম আমরা ভারত সরকার বললো কিন্তু টেলিগ্রামে যে পাইরেসি হয়, যে কন্টেন্ট টিভি বা ওটিটি কন্টেন্ট, সেগুলো নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়া, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? ডেফিনেটলি পাইরেসিটা তো খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যেটা নিয়ে কেউ কথাই বলে না। আমাদের ইন্ডাস্ট্রিতেও দেখবে কেউ কথা বলে না। পাইরেসি আমাদেরকে খুব মেরে ফেলছে, কেননা প্রত্যেকটা সিনেমা, ধরো এই ফ্রাইডেতে কোনো একটা সিনেমা রিলিজ হচ্ছে, সেটা পাইরেসি স্যাটারডের মধ্যে চলে আসছে। এই পাইরেসিটাকে বন্ধ করতে হবে। আমি এমনও লোককে চিনি যারা নিজেরাই হয়তো পাইরেসি করে এসে আবার প্রডিউসারের কাছ থেকে টাকা নেয়, বাট এইটাকে যদি অ্যাড্রেস করি, কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না। এত বছর ধরে কেউ কোনো অ্যাকশন নেয়নি। এই পাইরেসিটাকে ইমিডিয়েটলি অ্যাড্রেস করে বন্ধ করতে হবে। যারা এই জিনিসগুলো জানে তাদের এই পুরো নেক্সাসটায় ঢুকতে হবে। আমাদের সরকারকে আমরা আহ্বান জানাবো তোমাদের মাধ্যমে, যাতে এটাতে অ্যাড্রেস করে। এবং পাইরেসি এমনই একটা জিনিস যেটাকে বন্ধ করা খুব দরকার, এবং আমাদের ইন্ডাস্ট্রিটাকে যদি আপলিফট করতে হয় বা ভালোভাবে চালাতে হয়, পাইরেসি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস যেটাতে অ্যাড্রেস করতে হবে ইমিডিয়েটলি। যদি কেউ ধরা পড়ে পাইরেসি করতে, তার যাতে 5 বছর মানে 5 বছর জেল হয় এবং জরিমানা দিতে হয়, এবং তাদের যে নেক্সাসটা আছে এটাকে সবাইকে এটাতে অ্যাড্রেস করে এবং তাদের উপরে অ্যাকশন নেওয়া। আমি এটা গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো যাতে এই কাজটা যাতে অ্যাটলিস্ট করে, যেটা আগের গভর্নমেন্ট কোনো দিনও এটাতে ইন্টারেস্ট দেখায়নি। তারা খালি গ্ল্যামার নিয়ে চলেছে, কিন্তু এখানে গ্ল্যামারের থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে পাইরেসি কন্ট্রোল করা। এই পাইরেসিটি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির প্রচুর ক্ষতি করে দিচ্ছে, নট অনলি বাংলা সিনেমা, যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা। এবং সেটাকে অ্যাড্রেস করার দায়িত্ব আমাদের সরকারের এবং আমাদেরকে মিলে এটাকে কাজ করতে হবে এবং অ্যাড্রেস করতে হবে। আপনি হলেন এখন ইয়ং জেনারেশন বা একদম নতুন প্রজন্মের প্রযোজক বা পরিবেশক। তো এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে, এই টলিউডকে বাঁচাতে নতুন সরকারের কাছে আপনার প্রস্তাবনাটা কি থাকবে? দেখো, প্রথম হচ্ছে এখানে অনেকগুলো প্রস্তাবই আছে। তো আমি এখানে তোমার সামনে 1-2টো পয়েন্ট ধরে উল্লেখ করছি। একটা হচ্ছে আমাদের রাজ্যে একটা টাইমে 800 সিনেমা হল ছিল, সেখানে এখন 200 আছে। তো ডেফিনেটলি চাইবো যদি আরো 200 করা যায়, অ্যাটলিস্ট যাতে আগে যদি 800 ছিল এখন যদি 400 করা যায়, তো আমার মনে হয় রাতারাতি আমাদের সিনেমার স্কেলটাই বেড়ে যাবে এবং আমাদের ব্যবসাটা অনেকটা বেড়ে যাবে। তো সেই জায়গাটাতে যদি সরকার
বা আমাদের মুখ্যমন্ত্রী যদি সেটাতে অ্যাড্রেস করেন ডেফিনেটলি ভালো হয়। তাছাড়া এই যে সরকারি যে সিনেমা হলগুলো আছে সেগুলোতে যদি খালি বাংলা সিনেমা চালানো যায় এবং সেগুলোতে যদি আমরা 365 দিন সিনেমা হল হিসেবে যদি ট্রিট করতে পারি, তাহলে আমার মনে হয় ব্যবসার স্কেলটা অনেক বেড়ে যাবে এবং বাংলা সিনেমার জন্য ভালো হবে। তাছাড়া আমরা যদি বাইরের থেকে যারা শুটিং করতে আসছে এই রাজ্যে যদি আমরা একটা কোনো অনুদান দিতে পারি, তাহলে খুব আমার মনে হয় খুব ভালো হবে। তো সেই জায়গাগুলোতে অ্যাড্রেস করতে পারে। আর তাছাড়া যেটা একটু আগে বললাম পাইরেসিটাতে যদি উনি অ্যাড্রেস করেন তো অটোমেটিক্যালি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির অনেক ভালো হওয়ার জায়গা আছে। তো এই 3-4টে পয়েন্ট যদি উনি অ্যাড্রেস করেন, তাছাড়া আরও পয়েন্ট আছে ডেফিনেটলি, বাট আমার মনে হয় এই 3-4টে পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এবং এই 3-4টে পয়েন্টে কাজ করলে আমার মনে হয় বাংলা সিনেমা ডেফিনেটলি অনেকটা উন্নতি হবে। আর একটা প্রশ্ন আছে যে আমরা শুনি কথায় যে আসে লঙ্কা সেই হয় রাবণ, আবারও কি কোনো নতুন স্বরূপ বিশ্বাস গজিয়ে উঠবে? দেখো, সেটা তো ডেফিনেটলি কেউ চাইবে না, বাট যদি সেটা হয়েও থাকে তাহলে এই যে একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি সেটাই আবার আগামী দিনে দেখতে পাবো। কারণ আমার মনে হয় না সেটা এখন কেউ ওই রকমভাবে কেউ করতে চাইবে এবং করবে, কেননা এখানে সবাই চায় ভালোর জন্য, আর ভালোর জন্যই তো আমরা ভোট দিয়েছি। তো আজকে আমার মনে হয় আমার ভোটটা ঠিক জায়গায় দিয়েছি, তাই জন্যই ভালোই হবে আমার মনে হয়। অনেক ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম শতদীপ সাহার সঙ্গে। তিনি কিন্তু একেবারে পরিষ্কার ভাষায় বোঝালেন যদি সিনেমা হল ঠিক মতো পরিচালনা করা যায়, যদি মানুষের কমফোর্টের কথা ভেবে সেই সিনেমা হল রাখা যায়, তাহলে মানুষ অবশ্যই আসবে এবং পাইরেসি থেকে সকলকে দূরে থাকার জন্য এবং বাংলা সিনেমা বা যে কোনো সিনেমা একসাথে যে সকলে মিলে দেখা সেই মজা সিনেমা হলে গিয়ে গ্রহণ করার জন্য। অনেক ধন্যবাদ আমাকে।